মায়াস এক্সক্লুসিভ কোর্সের শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি সেই বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ নিয়ে, যেটা আগের দুদিন আমি পড়িয়েছি তোমার এই গ্রুপে। বেশ শক্ত একটা চ্যাপ্টার। প্রথমে মনে হতে পারে যে বাংলা ভাষা কিভাবে এলো, দুটো ভিডিও দেখো, মোটামুটি একটা ধারণা তৈরি হবে। তবুও একটা ছকের মাধ্যমে কিছুটা বুঝিয়ে দিতে পারছি, সেটুকু বলে দিই। বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ প্রথমে ছিল, তারই একটা প্রধান শাখা হচ্ছে ইন্দো ইরানীয়। আবার সেই ইন্দো ইরানীয় থেকে যে ভাষা গোষ্ঠীগুলো হচ্ছে ইরানীয় আর্য, দরদীয় আর প্রাচীন ভারতীয় আর্য। তিনটে, ইরানীয় আর্য, দরদীয়, প্রাচীন ভারতীয় আর্য। এই যে প্রাচীন ভারতীয় আর্য এলো, ওর দুটো রূপ হলো। কী কী? যে ভাষায় কথা বলছি, কথ্য রূপ, সেটা হলো লৌকিক সংস্কৃত। আর একটা হলো সাহিত্যিক রূপ, সাহিত্যের ভাষা, সেটা হলো বৈদিক, যেটা ছান্দস বলা হয়। এবার এই যে কথ্যরূপ ছিল লৌকিক সংস্কৃত, এ থেকে এলো প্রাচ্য, যার মধ্যে পড়ছে উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য, এইসব উপভাষা এই বৈচিত্র্যের অন্যতম। এই প্রাচ্য থেকে তাহলে আসছে মধ্য ভারতীয় আর্য ভাষা, যেটাকে আমরা কথ্য, মাগধী, প্রাকৃত বলি। প্রাকৃতের বিভিন্ন আঞ্চলিক রূপের মধ্যে এটা একটা। আবার এই যে মধ্য ভারতীয় আর্য ভাষা বা কথ্য, মাগধী, প্রাকৃত, এই থেকে এলো অপভ্রংশ। অপভ্রংশ নামটা তোমরা অনেকবার শুনেছ। এটা হচ্ছে প্রাকৃতের শেষ স্তর। আর এই প্রাকৃতের শেষ স্তর অপভ্রংশ দুটো ভাগে বিভক্ত, একটা পশ্চিমা, একটা পূর্বী। পূর্বীটা আবার দুভাগে বিভক্ত হলো, ওড়িয়া আর বঙ্গ অসমিয়া। বঙ্গ অসমিয়া, এই বঙ্গ অসমিয়া আবার দুভাগে, একটা বাংলা, একটা অসমিয়া। তারপর বাংলা থেকে এলো প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা, উত্তর আধুনিক বাংলা। তাহলে কী কী পেলাম? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ পেলাম, তার একটা প্রধান শাখা পেলাম ইন্দো ইরানীয়, যার মধ্যে পাচ্ছ গ্রিক, লাতিন, জার্মানিক, কেল্টিক প্রভৃতি 10টি শাখার অন্যতম প্রধান একটা শাখা। এই ইন্দো ইরানীয়কে আমরা 3 ভাগে ভাগ করছি: ইরানীয় আর্য, দরদীয় আর প্রাচীন ভারতীয় আর্য। আবার প্রাচীন ভারতীয় আর্যকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা কথ্যরূপ আর একটা সাহিত্যিক রূপ। যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে কথ্যরূপ, যে ভাষায় লিখছি সেটা হচ্ছে সাহিত্যিক রূপ। কথ্যরূপ কোনটা? লৌকিক সংস্কৃত যেটা, আর সাহিত্যিক রূপ হচ্ছে বৈদিক, যেটা ছান্দস বলা হয়। এবার লৌকিক সংস্কৃত যেটা কথ্যরূপ, ওটার একটা প্রধান হচ্ছে প্রাচ্য, যা উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য উপভাষা বৈচিত্র্যের মধ্যে অন্যতম প্রাচ্য। প্রাচ্য থেকে আমরা পাচ্ছি মধ্য ভারতীয় আর্য ভাষা, যেটা কথ্য, মাগধী, প্রাকৃত। এগুলো হচ্ছে প্রাকৃতের বিভিন্ন অঞ্চলভেদের মধ্যে এটা প্রধান। এই মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে আবার আস্তে আস্তে পেয়ে গেলাম অপভ্রংশকে, যেটা প্রাকৃতের শেষ স্তর। এবার অপভ্রংশ 2 ভাগে ভাগ করছি, পশ্চিমা আর পূর্বী। পূর্বীকে 2 ভাগে ভাগ করছি, ওড়িয়া, বঙ্গ, অসমিয়া। বঙ্গ অসমিয়াকে এবার 2 ভাগে, বাংলা, অসমিয়া, 2টো ভাগ। বাংলাকে এবার 4টে ভাগ করলাম, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা আর উত্তর আধুনিক বাংলা। এবার বাংলা ভাষার যে ক্রমবিকাশ হলো, প্রাচীন বাংলাটা হলো আনুমানিক 1000 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত, যে ওই সময় চর্যাপদ রচিত হয়েছিল, তার একটা নিদর্শন। আর 2 হচ্ছে মধ্য বাংলা, একে 2 ভাগে ভাগ করলাম দুটো যুগ অনুযায়ী, একটা আদিমধ্য আর একটা অন্তমধ্য। অন্ত মানে শেষ, আদি মানে প্রথম। আদিমধ্যের মধ্যে পড়ছে তোমার সময়টা 1350 খ্রিস্টাব্দ থেকে
1500 খ্রিস্টাব্দ, আর অন্তমধ্যটা পড়ছে 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ। যেটা আদিমধ্য, সেখানে হচ্ছে বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এর নিদর্শন। আর অন্তমধ্যের মধ্যে পড়ছে বৈষ্ণব সাহিত্যগুলো, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, এগুলো পড়ছে। আর আধুনিক বাংলার মধ্যে 1760 খ্রিস্টাব্দ থেকে যত রয়েছে সব হচ্ছে আধুনিক বাংলা। বিশেষ করে 1800 খ্রিস্টাব্দটাকে বেশি ধরা হয়। ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর গদ্য চর্চা শুরু হলো 1800 থেকে। সংবাদপত্র বিভিন্নভাবে কাজ করতে থাকলো, সাময়িক পত্র, রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুবোধ ঘোষ, মহাশ্বেতা, এদের রচনা, কথ্য বাংলা সব আধুনিক যুগ। আধুনিকটা আবার যদিও দুটো ভাগে বিভক্ত, কিন্তু সবটাই আধুনিক যুগের মধ্যে পড়ছে। এইভাবে তো ক্রমবিকাশ হলো। এবার প্রাচীন বাংলা যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য কিছু রয়েছে, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। একটু তো জানতে হবে যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কী আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কী। আমরা এটা দেখেছি যে প্রাচীন বাংলার সময়কাল হচ্ছে 1000 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত, দশম থেকে চতুর্দশ শতক। তবে দ্বাদশ থেকে চতুর্দশ শতাব্দীর প্রথম অর্ধ কোনো সাহিত্য রচিত হয়নি। প্রাচীন বাংলার প্রকৃত সময়সীমা 1000 থেকে 1200 খ্রিস্টাব্দটাই ধরা হয়, যার মধ্যে চর্যাপদ আমাদের অন্যতম। চর্যাগীতি 800 থেকে 1200 খ্রিস্টাব্দ হচ্ছে চর্যাপদ, 900 থেকে 1200 খ্রিস্টাব্দ হচ্ছে সর্বানন্দ রচিত অমরকুষ্টিকা, 950 থেকে 1200 খ্রিস্টাব্দ হচ্ছে ধর্মদাস রচিত বিদগ্ধ মুখমণ্ডন গ্রন্থে 2-4টি বাংলা কবিতা, আর 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে শেখ শুভোদয় উদ্ধৃত গান ও ছড়া। তবে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত যে 1907 সালে যেটা আবিষ্কৃত হয়েছিল এবং সেটা প্রকাশিত হলো চর্যাচর্য বিনিশ্চয় নামে বা আমাদের বঙ্গের সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে, সেটাই হচ্ছে আমাদের বাংলা ভাষার প্রাচীনতম পূর্ণাঙ্গ গ্রন্থ। এবার আমি প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যটা বলি। এক, অধ্বনির উচ্চারণ ছিল আধুনিক উচ্চারণের তুলনায় সম্ভবত আরও বিস্তৃত। মানে আমরা এখন অটা যা বলি তার থেকে আরও বেশি বলা হতো। অয়স থেকে আইস, কবালি থেকে কাবালি। এই সময় অন্তঃস্থ থেকে অব্যবহার হতো বেশি। দন্তের স ময়াকার অসময় থেকে সামায়, দন্তের সয়াকার ময়াকার অ। 2, যুক্ত ব্যঞ্জন যুগ্ম ব্যঞ্জনে পরিণত হয়। যুগ্ম ব্যঞ্জনে একটি ব্যঞ্জন লোপও পেয়ে যায়, যেমন পর্বত, প বয়রেপ্ত, তা থেকে হলো প বয় বয় ত পব্বত, তা থেকে হলো পাবত, পয়াকার বত। এছাড়া পদাতিক স্বরধ্বনির অবস্থান দেখা যায়, যেমন ভ মূর্ধন্য তয়সী ভনতি থেকে ভনই, ভ মূর্ধন্য হর্ষই। অন্তঃস্থ শ্রুতি বশ্রুতি প্রচলিত ছিল, যেটা এখনও তোমরা জানো। নিকটে দন্তে নয়সী ক টয়কার, নিকটে থেকে দন্তে নয়সী অ ডয় ডয় দীর্ঘ নিয়ড্ডি, তা থেকে হয়েছে দন্তে নয়সী অন্তঃস্থ ডয় ডয় দীর্ঘী, তা থেকে হয়েছে দন্তে নয়সী অন্তঃস্থ ডয় নিয়ড্ডি, অন্তঃস্থ শ্রুতি। কিছু শব্দের অপভ্রংশ অপহট্ট এই যুগ্ম ব্যঞ্জন রয়ে গেছে, যেমন মিথ্যা থেকে মিথ্যা, মুক্তা থেকে মুক্তা, পুণ্য থেকে পয়স্য মধ্য নয়জফলা থেকে পয়স্য দন্তের নানা পুণ্য ইত্যাদি। প্রাচীন বাংলায় নাসিক্য ব্যঞ্জন লোপের ফলে পূর্ববর্তী স্বরধ্বনি অনুনাসিক হয়ে যেত, যেমন বান্দর, বয়াকার দন্তের নয়দয় র, এটা নাসিক্যতে বাঁদর হয়ে গেল, বয় চন্দ্রবিন্দু আকার দ র। নাসিক্য ব্যঞ্জন লোপের ফলে আগের যে স্বরধ্বনি
সেও অনুনাসিক হয়ে গেল। প্রাচীন বাংলায় স্বরসঙ্গতি ও সমীভবনের প্রভাবটা বেশি দেখা যায়। যেমন স্বরসঙ্গতি দৃঢ়, দয়েরই ঢয় শূন্য র, তা থেকে হয়ে গেল দিরি দয়স্যি ঢয় শূন্য রয়স্যি। সমীভবন নিশ্চল, দন্তনাসি তালবস ছয় ছয় ল, নিশ্চল থেকে হলো নিশ্চল, দন্তনাসি ছয় ছয় ল, একই বর্ণে পরিণত হলো। বর্গীয় ও অন্তস্থ জয় বানানে কোনো পার্থক্য ছিল না। অন্তস্থ জয়কার দন্তন্য জানো থেকে বর্গের জয়কার দন্তন্য জানো। এই হলো স্বরভক্তির ব্যবহার প্রাচীন বাংলায় পাওয়া যায়। গ্রাহক থেকে গরাহক, গ রয়াকার হ ক ইত্যাদি। এগুলো গেল আমাদের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আসছে। কারক, কর্তৃকারকের শূন্য বিভক্তি ছিল। যেমন চর্যাপদে পাই চঞ্চল চিয়ে পৈঠ কালো, অর্থাৎ চঞ্চল চিত্তে কাল প্রবিষ্ট হলো। এখানে যে কর্তৃকারক কালের ক্ষেত্রে শূন্য বিভক্তি হয়েছে, কালের সাথে কোনো সব বর্ণ তো যোগ হয়নি, কাল শুধুমাত্র রয়েছে, তাই এটা শূন্য বিভক্তি। আবার অনির্দিষ্ট বা নির্দিষ্ট কর্তায় এ বিভক্তি হচ্ছে, যেমন কান্নে গায়ু। আবার কখনো কখনো রুখের তেঁতুলি কুম্ভীরে খায়, খায়াকার অ, গাছের তেঁতুল কুমিরে খায়। সম্বন্ধ পদ, যেটা সাথে কারকের সম্পর্ক থাকে না, সেই সম্বন্ধ পদে বিভক্তি ছিল র, এর, রে, ক। যেমন রুখের তেঁতুলি কুম্ভীরে খায় বা ছান্দক বান্ধ, এই যে র বিভক্তি এলো রুখের। অধিকরণ কারকে এ, তে, ত হর্ষই বিভক্তি প্রচলিত ছিল। যেমন হাড়িত ভাত নাহি, হাড়িতে ভাত নেই, হাড়িত ভাত নাই। করণ কারকের বহু প্রচলিত বিভক্তি ছিল এ চন্দ্রবিন্দু, মতি এ ঠাকুরক পরিনিবিত্তা, মন্ত্রীর দ্বারা রাজাকে রোধ করা হয়েছে। এইভাবে এই পর্বে 3 রকমভাবে অসমাপিকা ক্রিয়ার রূপ গঠিত হয়েছে। যেমন ল, ইলে ও অন্ত প্রত্যয় যোগ করে। যেমন দেখিল ল, ইলে চড়িলে ইলে, অন্তে পরযুক্ত অন্তে পরন্তে। ধাতুর সঙ্গে ল বা ইল প্রত্যয় যোগে অতীতকাল হয়েছিল। বসুন্ধরা নিদ গেল, ঘুমন আর কি গেল। ভবিষ্যৎকালে ক্রিয়ারূপ গঠিত হতো ইবো যোগে, হর্ষই ব। যেমন মই ভাইব, ভয়াকার হর্ষই ব, এটা ভবিষ্যৎকাল। ক্রিয়ারূপে বর্তমানকালের বিভক্তি উত্তম পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হতো। যেমন মি, পুছমি। প্রাচীন বাংলায় নাম ধাতুর ব্যবহারও ছিল। যেমন উফিল, উফ যুক্ত ইল। ভাববাচ্যের অতীতকালে ই হর্ষই আর কি, ই, ইল এবং ভবিষ্যকালে তব্য প্রত্যয় যোগ করে ইব বিভক্তির প্রয়োগ দেখা যায়। যেমন রাতি পোহাইল, এই যে ইল পোহাইল। মই বুঝিল এলো বা মই হর্ষই যোগ হলো। চলিল কান্ন ইল, মই ভাইব ইত্যাদি। পুরুষভেদে ক্রিয়া বিভক্তি পার্থক্য আদি বাংলার অন্যতম বৈশিষ্ট্য। উত্তম পুরুষে হতো অচ্ছদ, পিমমি, অচয় ছয় দ, আর দিকে হচ্ছে পয়াসী ব মহেশী পিমমি। মধ্যম পুরুষ হলো অছিলেশ, নীলেশী, অছয়সী লয়কার দন্তেশ অছিলেশ, বা নীলেশী দন্ত নয়াসী লয়কার দন্ত সয়সী। আর প্রথম পুরুষে পেয়েছি ভনয় খায়, ভ মূর্ধন্য হর্ষই বা ক্ষয়াকার অ। এছাড়া বিভিন্ন ভাবের প্রয়োগে নানা অব্যয় যোগ হতো। নর্থ অব্যয় যেমন নাবাচক, দুলি দুহি পিঠা ধরন ন যাই। সংযোজক অব্যয় যেমন
যা সে বুদ্ধি সো নির্বুদ্ধি, এটা স্বনির্জয়। আবার সম্বোধন সূচক কাউকে ডাকা আছে ডাম্বি বাহুল্য ডম্বি, লোটা হচ্ছে সম্বোধন সূচক অব্যয়। আবার ছন্দ ছিল বেশিটাই প্রাচীন বাংলায় প্রত্ন কলাবৃত্তি ছন্দের ব্যবহার ছিল, কিন্তু পাদাকুলক ছন্দরীতি প্রচলিত ছিল। চর্যার গানগুলি পাদাকুলকে রচিত হয়েছিল। যেমন দুলি দুহি পিটা ধরন ন যায়, দুলি এখানে হচ্ছে দু মাত্রা, লি এক, দু এক, হি এক, পি দুই, টা দুই মাত্রা। ধরন ন যায়, ধ এক, র এক, মূর্ধন্য এক, মূর্ধন্য এক, যা দুই, হর্ষই দুই, এই মাত্রার ভাগ হতো। বা রুখে তেঁতুলি কুম্ভীরে খায়া, রুখে রু এক মাত্রা, খে দু মাত্রা, র এক মাত্রা, তে দু মাত্রা, তেন তেন হয়ে যাচ্ছে তেঁতুলি, তেন দু মাত্রা, তু এক মাত্রা, লি এক মাত্রা। আবার কুম্ভীরে কুম দু মাত্রা, ভি এক মাত্রা, রে এক মাত্রা, খা দু মাত্রা, অ দু মাত্রা, এইভাবে ভাগ হয়েছে। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার মধ্য বাংলার সম্বন্ধে বলবো। কেমন লাগছে জানিও, একটু কমেন্ট করো। আর পরবর্তী ভিডিওর জন্য একটু সাবস্ক্রাইব করো যাতে তোমরা দেখতে পাও। বন্ধুদের একটু শেয়ার করে দিও। ভালো থেকো।